এরপরে আমরা নেক্সট প্রোগ্রামে আসছি। এরপর যেহেতু সম্ভাবনা দিয়ে দিয়েছি, পূর্ব মেদিনীপুরকে জানাবো আপনাদের তরফ থেকে কিছু বক্তব্য রাখার জন্য। দেবুদা বলুন। কেননা ভোর 5টায় বেরিয়েছি, অনেকটা পথ জার্নি করে আসতে এখানে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছে। তাই বিলম্বে আসার জন্য প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাদের সবার কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। আজকে হুগলি জেলা সাউন্ড লাইট জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সম্মেলন আপনাদের সবার প্রচেষ্টায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়ে আমার সঙ্গে যারা এসেছে আমার জেলার তরফ থেকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপ্লুত এবং অভিভূত। এখানে আসার জন্য আমরা সবাই গর্ব অনুভব করছি। সেই সঙ্গে আপনাদের সংগঠনকে এবং আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বেষাং স্বস্তির ভবতু, সর্বেষাং শান্তির ভবতু, সর্বেষাং পূর্ণম ভবতু, সর্বেষাং মঙ্গলম ভবতু, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সর্বপ্রথমে আপনাদের সবার বাণিজ্যের শ্রীবৃদ্ধি, আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, দীর্ঘ জীবন লাভ করুন ঈশ্বর মঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করে আমি সংক্ষিপ্ত নিবেদন রাখছি। প্রথমে মঞ্চে উপবিষ্ট আমার এই হুগলি জেলার যিনি সভাপতি, অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষিস অধিকারী মহোদয় রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের কাঞ্চনদা রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের কমলদা ছিলেন, বক্তব্য রেখেছিলেন, তিনি উপস্থিত আছেন। সঙ্গে শাসক দলের পক্ষ থেকে যিনি আমন্ত্রণ পেয়ে নির্বাচিত প্রতিনিধি বলুন যাই বলুন, তিনার নাম আমি জানি না, তিনিও উপস্থিত ছিলেন। আমার ব্যক্তিগত তরফ থেকে উনাদেরকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি, সেই সঙ্গে অভিনন্দন এবং শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, চেয়ারে বসে আছেন, আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। বাইরে আউটপুট চোখা লাগানো রয়েছে, যারা আমার এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, যতদূর পর্যন্ত আমার আওয়াজটা পৌঁছে যাচ্ছে, পথচারী মানুষজন, এলাকাবাসী, গ্রামবাসী তথা নাগরিক বৃন্দ যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার জেলার তরফ থেকে, আমার জেলা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যথাযোগ্য জায়গায় অভিনন্দন শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি। আজকে একটি বিশেষ সন্ধিক্ষণে আমরা হুগলি জেলা অ্যাসোসিয়েশনের ডাকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। কি কারণে সমবেত হয়েছি আমরা সবাই জানি। আমাদের এই সংগঠন করার প্রয়োজনীয়তা কি রয়েছে আমরা সবাই অবগত রয়েছি। আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সুভাষিস বাবু বলেছিলেন পুলিশের কি পরিমাণ অত্যাচারটা বেড়ে গেছে। আমাদের সবচেয়ে যেটা হচ্ছে গিয়ে ব্যবসা করার প্রতিবন্ধকতার জায়গা, সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে পুলিশি জুলুমবাজি। আজকে পুলিশ আজকে মস্তানের জায়গায় দাঁড়িয়ে গেছে, পুলিশ আজকে গুন্ডায় পরিণত হয়ে গেছে। আমি বলি এটা হচ্ছে গিয়ে লাইসেন্স প্রাপ্ত গুন্ডা। এখানে যদি থাকতো পুলিশ, আমি তার সামনে গোটা প্রশ্ন আমি রাখতাম। বিভিন্ন জায়গায় আমরা মিটিংয়ে গিয়েছি, প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকেন, তাদের কাছে আমি প্রশ্ন বার্তা ছুড়ে দেই। কিন্তু আজকে এখানে যদি উপস্থিত থাকতেন, আমার প্রশ্ন তিনাদের কাছে নিশ্চিতভাবে থাকতো। সুভাষিসদা বলেছিলেন একটু আগে যে আমরা সাউন্ডের ব্যবসা করছি, আমাদের ব্যবসাটা আমরা বাজালেই পলিউশন হয়ে যাচ্ছে, আর কোনো কিছুতেই কি
পলিউশন হচ্ছে না? পলিউশন বন্ধু সব জায়গাতে আছে, সব জায়গায় মেরিট ডিমেরিটস রয়েছে। যে কোম্পানিটা স্পিকার তৈরি করলো তারা পলিউশনের কেস খেলো না, যে কোম্পানিটা অ্যাম্প্লিফায়ার তৈরি করলো সে কোম্পানি পলিউশনের কেস খেলো না, যে কোম্পানি ক্যাবিনেট তৈরি করলো সে পলিউশনের কেস খেলো না। আমরা শুধু বাজিয়ে দিয়ে পলিউশনের কেস খেলাম। আমাদেরকে পুলিশ বিভিন্ন থানায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করবে। কিছু কিছু এক একটা থানায় এক একটা নিয়ম। ধরুন হুগলি থানা বলছে কি যে তোমরা ডিজে বক্স বাজাতে পারবে না। আমি জানি না এখানকার থানার কি নিয়ম, ডিজে বক্স বাজাতে পারবে না, ডিজে বক্স বাজালেই আমরা অ্যারেস্ট করব। আবার কোনো কোনো থানা বলছে সেখানে হচ্ছে কি দেখা যাচ্ছে রাজনৈতিক দাদাদের আশীর্বাদ রয়েছে, সেখানে বলছে কি যে না না ডিজে বক্স বাজবে, ডিজে বক্স না হলে কোনোদিন আনন্দ হয় নাকি? পুলিশে বলছে ঠিক আছে আমরা আছি, কোনো ব্যাপার নেই, বাজাও। তাহলে আপনাদের নিয়মটা কি, নির্দেশিকাটা কি? সেই জায়গায় আমাদেরকে বন্ধু আজকে আন্দোলনের মাধ্যমে আজকে সমাবেত হয়ে আমাদের অধিকারটা কিন্তু অর্জন করার কিন্তু প্রয়োজনীয়তা এসে গেছে। সংগঠনটা আমরা কেন করব? সংগঠন করব আন্দোলনের জন্য। আজকে টোটো রিক্সা, আজকে মেশিন ভ্যান, এগুলো কিন্তু কারোর কিন্তু কোনো লাইসেন্স নেই, কারোর কিন্তু কোনো লাইসেন্স নেই। তাদের ইঞ্জিন রিক্সাটা কেনাটাও বৈধ নয়, টোটো কেনাটাও বৈধ নয়। আমাদের কিন্তু প্রত্যেকটা স্পিকার, প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার আমাদের বৈধতা রয়েছে। আমরা জিএসটি বিল দিয়েছি, আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে, আমরা সমস্ত সিস্টেম মেনে আমরা ব্যবসা করছি। তাহলে আমাদেরকে প্রতিনিয়ত কেন হ্যারাসমেন্টের শিকার হতে হবে? সেই জায়গায় আজকে আন্দোলনের প্রয়োজন রয়েছে। আজকে এই জায়গাটা আলোচনা করবো একটু পাশে, আমি হয়তো কথা বলতে বলতে ভুলে যাব। এখানে সুভাষিস বাবু, কাঞ্চন বাবুরা রয়েছেন। আমরা আস্তে আস্তে আমাদের দীর্ঘদিন ধরে একটা আলোচনা করেছিলাম যে আমরা সম্মেলন উদ্বোধনের আগে আমরা কিন্তু একটা জাতীয় পতাকা তুলে আমরা কিন্তু সম্মেলনের উদ্বোধন করি। এখানেও নিশ্চিতভাবে বোধহয় হয়েছে, আমরা দেরিতে এসেছি তাই আমরা হয়তো লক্ষ্য করিনি। কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হোক তাতে কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ থাকারও কথা নয়, যেহেতু আমরা ভারতবাসী, আমাদের জাতীয় পতাকা নিয়ে গর্বিত। কিন্তু প্রত্যেকটা সংগঠনের কিন্তু এক একটা নির্দিষ্ট ফ্ল্যাগ পতাকা থাকে। সে যে কোনো সংগঠনই হোক, সে রাজনৈতিক সংগঠন হতে পারে, সমবায় সংগঠন হতে পারে, কিন্তু আমাদের সাউন্ড লাইট সংগঠনের কিন্তু নির্দিষ্ট কোনো পতাকা নেই। সেই জায়গায় সুভাষিস বাবু, কাঞ্চন বাবুদের আমি অনুরোধ করে যাব, আপনারা যদি আমাদের জেলার সাথে সহমত হন, সঙ্গে সঙ্গে আমি মেদিনীপুরের সঙ্গে আলোচনা করেছি, খড়গপুরেও আলোচনা করেছি, কেশিয়ারি বেলদাতেও আলোচনা করেছি, তারাও সহমত পোষণ করেছে যাতে আমাদের পতাকা একটা নির্দিষ্ট কালার, রং এগুলো বিবেচনা করে আমাদের সাংগঠনিক যেন একটা পতাকা যেন একটা তৈরি করা হয়। জাতীয় পতাকার পাশাপাশি আমরা আমাদের সাংগঠনিক পতাকা হয়েছে। ধন্যবাদ আপনাদের। সেই সাংগঠনিক পতাকাটা আমি অনুরোধ করব প্রত্যেকটি জেলার যেন একই পতাকা সহমতের ভিত্তিতে সবাই মেনে নিয়ে প্রত্যেকটা জেলার একই কালারের পতাকা কিন্তু উত্তোলন হবে আমাদের এই জাতীয় পতাকার পাশাপাশি। এই কথাটা আমি বললাম। এরপরে যাচ্ছি সাংগঠনিক আলোচনায়। এবারে সাংগঠনিক ব্যাপারটা হচ্ছে গিয়ে বিভিন্ন জেলায় কিন্তু বন্ধু বিভিন্ন রকমের রুলস থাকে। কোনো কোনো শহরাঞ্চলে থাকে কি, যেমন আমার এই শহরাঞ্চলে ঢুকতে হলে, আমাদের শহরাঞ্চলে বাজাতে হলে সিঙ্গেল বেস মিট ছাড়া বাজবে না, যেটা এখানে লাগানো হয়েছে। সিঙ্গেল বেস মিট ছাড়া অন্য কোনো বক্স বাজবে না। তো দেখা যাবে হুগলি জেলায় তার নির্দিষ্ট একটা নিয়ম করেছে, এই বক্সে এই স্পিকার থাকবে, এই হাইস থাকবে। সেই জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে পার্শ্ববর্তী জেলা থেকে যদি কেউ ভাড়া করতে আসেন, আমার মনে হয় সেই জেলার সঙ্গে যোগাযোগ করে সেই জেলার নিয়মাবলী কি আছে সেই নিয়মাবলীগুলো জেনে তবে কিন্তু ভাড়া ধরাটা উচিত। এরপরে আসি আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। এবারে সমস্যাগুলো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমরা যে ব্যবসা করি, ব্যবসা করতে গিয়ে দেখা যায় কোথাও আমরা ভাড়া পয়সাটা ঠিক মতো পেমেন্ট পাচ্ছি না, কোথাও দেখা যাচ্ছে ক্লাবের কোনো কর্মকর্তা এসে আমার স্টাফ বন্ধুটার উপরে একটু র্যাগিং করেছে। সেই যে ছোটোখাটো সমস্যাগুলো, সেগুলোকে আমরা যেন চট করে যেন আমরা সংগঠনকে যেন জড়িয়ে না ফেলি। জড়িয়ে ফেললে সমস্যাটা কি হয়, সমস্যাটা এতে আপনার ব্যবসার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কেমন
ধরুন আমি দিব্যেন্দু আচার্য, আমার একটা কোনো জায়গায় প্রোগ্রাম গেছে, আমাকে 10,000 টাকার ভাড়ার কন্ট্রাক্ট ছিল, আমাকে 5,000 দিয়েছে, আমাকে 5,000 দেয়নি। আমি কি করলাম? সুভাষিস বাবুকে জানিয়ে দিলাম আমার অমুক ক্লাবে 5,000 দেওয়া হয়নি। তাহলে সুভাষিস বাবু কি করলো? সেই ক্লাবকে, সংশ্লিষ্ট ক্লাবকে ডেকে পাঠালো, কি ওই ক্লাবটাকে রেড জোন করে দিল, যাই হোক একটা সমস্যা তৈরি হলো। ফলে কি হলো? আপনার কিন্তু মার্কেটে একটা গুডউইল একটা নষ্ট হলো, আমি যেটা মনে করছি। সেই জায়গায় ওই ছোটোখাটো সমস্যাগুলোকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটা মনে হচ্ছে ভালো। তারপরে কি আসছি, এই যে ধরুন আমাদের সাউন্ড লাইট ব্যবসাটা আমরা করছি, আমরা যে ব্যবসাই করি না কেন, সেই ব্যবসা সম্পর্কিত যদি আমাদের ন্যূনতম ধ্যান ধারণা যদি না থাকে, তাহলে ওই ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি করানো বা সেই ব্যবসার গতি প্রকৃতিটাকে বাড়িয়ে নিয়ে চলে যাওয়া, সেটা কিন্তু প্রতিবন্ধকতা একটা তৈরি হয়ে যায়। যেমন ধরুন আমরা সাউন্ড লাইটের ব্যবসা করছি, এই সাউন্ড লাইট ব্যবসার ক্ষেত্রে আমাদের ন্যূনতম জ্ঞানটা থাকার দরকার। কারণ এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিসিটি নিয়ে বিজনেস। ইলেকট্রিসিটির তার সমস্যাগুলো কোথায়, সেই ইলেকট্রিসিটি ব্যবহার করার নিয়মাবলী কি, আমরা যে অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করছি সেই অ্যাম্প্লিফায়ারের চালানোর প্রসেসটা কি, নিয়মাবলীটা কি, সেই সম্পর্কে আগে সম্যক জ্ঞানটাকে ধ্যান ধারণা করতে হবে। তারপরে সেই ধ্যান ধারণাটা পাওয়ার পরে সেই চালক বন্ধুর হাতে কিন্তু সেটা দিলে আমার মনে হয় ভালো হয়। আজকে আমাদের মার্কেটে এসছে কি 2,500 ওয়াট 5,000 ওয়াট পর্যন্ত স্পিকার লিমিট চলে যাচ্ছে, কোম্পানিটা বের করে দিয়ে। মেশিন কি হচ্ছে 7,000 ওয়াট। আগে কি ছিল আমরা জানি, 60 মেশিন, 75 মেশিন, 80 মেশিন, 100 মেশিন, 250 মেশিন। স্পিকার কি ছিল 10 ইঞ্চি স্পিকার তো আগে ছিলই না, পরবর্তীকালে 10 ইঞ্চি, 8 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি ডেজ কোম্পানির স্পিকার। সেই স্পিকার নিয়ে আমরা দিব্যি ছিলাম, বেশ ছিলাম, ভালোই ব্যবসা করতাম। তারপরে কি হলো, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেল। ডিজিটাল ইন্ডিয়া হওয়ার পরে কি হলো, হাতে মোবাইল চলে এলো, ল্যাপটপ চলে এলো, আর কি চলে এলো, ট্যাব চলে এলো। আমরা রেকর্ড টেপ ক্যাসেট ভুলে গেলাম। আর সঙ্গে সঙ্গে চলে এলো কি, স্পিকারগুলো বড় বড় হয়ে গেল, অ্যাম্প্লিফায়ার বড় বড় হয়ে গেল। সেখানটায় গোড়ায় কিন্তু গলতটাকে নষ্ট করা হলো না, সুভাষিসরা বলছিলেন। তারা বানালো, তাদের কাছ থেকে জিএসটিটা আপনারা নিয়ে নিলেন, সরকার নিয়ে নিলেন। আমি সরকারের একটু সমালোচনা করছি, যে বলি হোক, কোনো রাজনীতিতে আমি যাচ্ছি না। আপনারা তাদের কাছ থেকে জিএসটিটা ক্রয় করে নিলেন, আমরাও দিয়ে দিলাম, সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকলো না। প্রতিবন্ধকতা কোথায় হলো, আমরা যারা মার্কেটে সেই সাউন্ডটাকে পরিবেশন করি, সাউন্ড একটা হচ্ছে শ্রুতি মধুর সাউন্ড, আর একটা শ্রুতি মধুর সাউন্ড, একটা হচ্ছে সুরের সাউন্ড, একটা মধুর সাউন্ড, আর একটা হচ্ছে শ্রুতি মধুর সাউন্ড, যেটা শুনতে হচ্ছে বুকে লাগে, বয়স্ক মানুষরা কষ্ট পায়। আমরা আগেকার দিনে যখন ব্যবসা করতাম ছোটবেলায়, আমি তখন ব্যবসা করতে আসিনি, অন্যান্য অনেক বন্ধুরা ছিলেন, আজকে তারা আমাদের মধ্যে নেই, অনেকে সর্বগত হয়েছে। তো সেই দূরের থেকে যখন আওয়াজ আসতো, সেই আওয়াজটা কত সুমধুর ছিল। এখন অনেকে সেই সাউন্ড পরিবেশন করেন, সুমধুর সাউন্ড পরিবেশন করেন। আমার রঞ্জিতা বাসা বসে আছে, সুমধুর সাউন্ড পরিবেশন করেন, অর্কেস্ট্রা করেন, নাটক করেন। এই মাসপুরুচিতে মাইক্রোফোনটা নিয়ে শুয়ে বসে বলতে কোথায় আসবো মাইক্রোফোন, আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে বলি আমি রঞ্জিতা আমার বাড়িতে যাবো, কিন্তু ব্যবহার করছে দেখবো আমি। পরিবেশন করেন, সুন্দর সাউন্ড, সুন্দর সাউন্ড পরিবেশন করেন। আবার আছে বুকে কাঁপানো সাউন্ড, বুকে কাঁপানো সাউন্ডও আছে, অনেক সাউন্ড আছে, তারা করছে। মূলত সমস্যা কিন্তু ওই জায়গায়, সুরেলা সাউন্ড যারা পরিবেশন করে তাদেরকে নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই। মূলত যারা এই বিকৃত সাউন্ডটা পরিবেশন করে বেড়াচ্ছে, যে সমস্ত সাউন্ড ব্যবসায়, সেটাও কিন্তু একটা ব্যবসার অঙ্গ। ওইটা না করলেও কিন্তু হবে না, ওটাও করতে হয়। কিন্তু সেই জায়গায় শব্দের তীব্রতাটা আমরা কতটা রাখবো, সেটা হচ্ছে কি আমরা সংগঠনে বসে আলাপ আলোচনার মাধ্যমে যদি ঠিক করে আমরা সেই জায়গায় আমরা যদি পৌঁছাতে পারি, আমার মনে হয় সমস্যা অতটা তীব্র হবে না। সমস্যাটা হচ্ছে কোথায়, দেখা যাচ্ছে আমি একটা বক্সে 4টা স্পিকার করলাম, ওয়াট করলাম 13,000, আরেকজন বলল কি যে ও তো 4 টাকা করেছে, 13,000 ওয়াট করেছে, আচ্ছা আমি এটাকে 6 টাকা করে দিই আর 2,000 করে দিই, তাহলে আমার 2,000
ঢুকে তার ওর থেকে আরেকটু তীব্রতা বেড়ে গেল 1 টাকা। এইভাবে বাড়তে 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 চূড়ান্ত সীমায় আমরা পৌঁছে গেছি। সেই সীমারেখাটাকেও আমরা কিন্তু অতিক্রম করে ফেলেছি। একটা কথা আছে, রামায়ণে আমরা পড়েছিলাম লক্ষণ রেখা। লক্ষণ রেখা পেরিয়ে গেলে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হয়েছে, আপনারা জানেন সবাই। কি হয়েছিল লক্ষণ রেখায়? রাম এবং লক্ষণ যখন বেরিয়ে গেছিল খাবারের অন্বেষণে, বনবাসে ছিলেন তারা, সেই জায়গায় সীতা মাকে বলে, রাম তো আগে চলে গেল সোনার হরিণের পেছনে, যে সোনার হরিণটা দিতে হবে। তোরা যে যাবো নিজ ভাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ ধরতে গেল রামচন্দ্র, অনেকক্ষণ ফিরছে না। রামচন্দ্রের মতো কণ্ঠস্বর করে কেউ যেন আত্মচিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। তখন সীতা মা উদ্গ্রীব হয়ে বলছে, ভাই লক্ষণ, তোমার ভাই হচ্ছে যে কান্নাকাটি করছে, তোমার দাদা বোধহয় আক্রান্ত হয়েছে, তুমি তাকে বাঁচাতে যাও। তখন বলছে, না বৌদি, ওটা দাদা কণ্ঠস্বর নয়, আমি দাদা কণ্ঠস্বর চিনতে পারি না। না তুমি যাও, তুমি বলে তাকে তিরস্কার করলো। তিরস্কার করার পরে ভাই লক্ষণ রামচন্দ্রকে খোঁজার উদ্দেশ্যে গেল। বলে কি করলো, যে মা আমি একটা গন্ডি কেটে দিয়ে যাচ্ছি, সেই গন্ডির বাইরে কিন্তু তুমি বেরিয়েও না, বেরোলে কিন্তু করেছি। সেই লক্ষণ রেখাটাকে অতিক্রম করে ফেলেছিলেন সীতামা। পরিণতি কি হয়েছিল? পরিণতি ভয়ঙ্কর হয়েছিল। রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সে কাহিনী আপনারা রামায়ণে পড়েছেন, অনেকেই জানেন। সেই কাহিনী আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। এই লক্ষণ রেখা অতিক্রম করার কথাটা বললাম কেন, যে আমরা বাড়তে 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 আমরা চূড়ান্ত সীমারেখা অতিক্রম করে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে লক্ষণ রেখা। সেই জায়গায় আমাদেরকে কিন্তু ফিরে আসতে হবে। সাংগঠনিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কিছুকে ঠিকঠাক করে সবার ব্যবসাটাকে এক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। ছোট বড় সবাই আমরা কিন্তু ব্যবসায়ী। যার দুখানা হল, দুখানা স্টুডিও রয়েছে, তারও কিন্তু ব্যবসা আছে। আবার যার অতিরিক্ত টাকা ইনভেস্ট করে অনেক বড় হাইফাই অ্যাম্পলিফায়ার, অনেক বড় হাইফাই মিক্সার, অনেক বড় হাইফাই ইন্ডোরেশন আছে, সেও আমাদের ব্যবসা করবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই সমান। আমি আর অনেকে বক্তা আছে, তারা বক্তব্য রাখবেন, আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না। পুনরায় সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্যে হিটি টানবো। পরিশেষে একটা কথা বলবো, ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায়ে একটা কথা বলে গেছিলেন, যদা যদা হি ধর্মস্য প্রাণী ভবতু ভারত অভ্যুত্থান মধর্মস্য তদা প্রাণম সিদ্ধমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুতরাং আমরা এমন কিছু করবো না, ভগবানকে যেন আবার এই পৃথিবীতে অবতীর্ণ না হতে হয় অবতার শ্রীকৃষ্ণ রূপে, যেন তাকে অস্ত্র ধারণ না করতে হয়। আমরা সেই জায়গায় সমাবেত হব, সেই জায়গায় সিদ্ধান্ত নেব। সবাই আমরা ধর্মের পথে থাকবো, সবাই আমরা শান্তির পথে থাকবো। সবার জন্য ঈশ্বর মঙ্গলময় করে তুলুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুর দেবেন্দ্রদাকে, তার ভাষণ খুব সুন্দর লাগলো, আমাদের সবাই মন কেড়ে নিয়েছে। এরপরে আহ্বান করবো উত্তর 24 পরগনা থেকে আসা অসুবিধা, আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো। উত্তর 24 পরগনা থেকে অসুবিধা এসছে, আসুন স্টেজে আসা। আর বাইরের যারা অনেকেই আছে প্রত্যেকে আমার সম্মাননা দেবো। সুতায়না মিস্ত্রি, ইউটিউবার, ক্যাবিনেট, ক্যাসেট সকলকে দেবো। কিন্তু যারা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য এবং এই স্টেজ এবং সকলের সুন্দরভাবে ব্যবস্থা করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রমের এইটা তৈরি হয়েছে, সেই ধনিয়াখালী অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মীবৃন্দ, কমিটিবৃন্দ প্রত্যেককে সেই আসবেন অনুরোধ করব। প্রত্যেকে ধনিয়াখালী যারা আছে প্রত্যেকে সেই আসবেন অনুরোধ করব। প্রত্যেক সদস্য টাইম খুব শর্ট আছে। ব্যাস আছে না, মনে পড়ে দিতে হবে, ঘরের লোক তো অসুবিধা নেই। হাততালি জয় করে। জেলার জয়েন্ট সেক্রেটারি এবং থানার সম্পাদক, মানে দুটি সেক্রেটারি, আমরা পাপ্পু বলে রাখি তো, এবার সবাই পাপ্পু বলেই চেনে পাপ্পুকে। সফলতা দিচ্ছে আমাদের তন্ময়দা, যিনি সবাই প্রোভাইড করছেন। তন্ময়দাকে রাখবো, আর তন্ময়দাকেও তুলতে নিচে বসে আছে, কি করবো।
তাদের